চীনের ঋণের ফাঁদ নিয়ে প্রচারণা প্রত্যাখ্যান করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেছেন, বাংলাদেশ সহ অন্য দেশের প্রয়োজনে চীন অর্থায়ন করে। চীনের এই অর্থায়ন কোনো বিষ নয়, বরং তা আরোগ্য লাভের উপায়। মঙ্গলবার চীনের রাষ্ট্রদূত এক নিবন্ধে এমন মত দিয়েছেন। রাষ্ট্রদূত লি জিমিং জানান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার খবর স্থানীয় গণমাধ্যমে কয়েক সপ্তাহ ধরে গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশেও এমনটি হবে কিনা তা নিয়ে অনেকেই চিন্তিত। আমাদের অভিজ্ঞতা হলো, ষড়যন্ত্র তত্ত্বের কারণে জনগণের মধ্যে আতঙ্ক নেমে আসে। চীন নিয়ে আতঙ্কিত কিছু গোষ্ঠীর আবারও চীনা ঋণের ফাঁদ তত্ত্ব প্রচার দেখে তাই বিস্মিত হয়নি। রাষ্ট্রদূত চীনের ঋণ নিয়ে গত মাসে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড এবং গত ফেব্রুয়ারি মাসে মিউনিক নিরাপত্তা সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়ম জয়শঙ্করের বার্তাগুলোর কথা উল্লেখ করেন। স্থানীয় গণমাধ্যমগুলোতে উদ্ধৃত করে রাষ্ট্রদূত লি জিমিং জানান, দেখা গেছে উভয় ক্ষেত্রেই বাংলাদেশকে চীন থেকে দূরে সরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রদূত জানান, নম্রতা এবং অন্তর্ভুক্তিতে সমৃদ্ধ একটি সভ্যতা হিসেবে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সব স্তরের সমালোচনাকে ততক্ষণ পর্যন্ত স্বাগত জানায় যতক্ষণ তা যুক্তিযুক্ত এবং অখণ্ডনীয় হয়। চীনের নামে চাপিয়ে দেওয়া ঋণের ফাঁদ তত্ত্ব গ্রহণ করার আগে অভিযোগটির সত্যতা পরীক্ষা করা দরকার। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের তথ্য উপাত্ত উল্লেখ করে লি জিমিং জানান, চীনের ঋণ বাংলাদেশের বৈদেশিক ঋণের মাত্র 7%। ঋণের ফাঁদ স্থাপনের জন্য যদি কাউকে দায়ী করতে হয়, তাহলে সম্ভবত ঋণদাতা হিসেবে চীনের চেয়ে যারা এগিয়ে তাদের প্রথম সন্দেহ করা উচিত। ওই তালিকার প্রথমে আছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের মতো অনেক বহুপাক্ষিক ঋণদাতা। লি জিমিং জানান, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে ভিক্টোরিয়া নুল্যান্ডের অভিযোগের জবাব দেওয়ার সময় উল্লেখ করেছিলেন, বাংলাদেশ তার প্রকল্পের অর্থায়নের বেশিরভাগই বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান এবং জাপান থেকে পায়। নুল্যান্ড স্পষ্টতই ঋণের জন্য জাপানকে চ্যালেঞ্জ করেননি। এর সম্ভাব্য কারণ, জাপান কোয়াডে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র। চীনের রাষ্ট্রদূত আরও জানান, চীন বাংলাদেশকে ঋণ দিয়েছে বাংলাদেশের চাহিদা অনুযায়ী। পদ্মা বহুমুখী সেতুর অর্থায়ন নিয়ে বিরোধ কি ভোলা যায়? বিশ্বব্যাংকে সরে যাওয়ার পর সেতুর রেল সংযোগ বাংলাদেশ সরকারের বিনিয়োগের পরিপূরক হিসেবে ঠিকাদার ও অর্থ নিয়ে আসে চীন। চীনের প্রস্তাবগুলো সম্মত শর্তের পাশাপাশি প্রতিযোগিতামূলক। চীনা তহবিলের বেশিরভাগই আসে দীর্ঘমেয়াদী এবং সহজ ঋণ হিসাবে। চীনা অর্থায়নে কোনো অযৌক্তিক শর্ত নেই, তবে কিছু পশ্চিমা ঋণদাতারা অর্থায়নের প্রস্তাবের সময় রাজনৈতিক অথবা অর্থনৈতিক সংস্কারের মতো পূর্বশর্ত নিয়ে আসে, যা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে। এমন তিক্ততার স্বাদ বাংলাদেশ পেয়েছে। ওই নিবন্ধে চীনা রাষ্ট্রদূত জানান, বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের জন্য চীন সবসময় ন্যায্য অর্থায়নের কৌশলগত বিকল্প। শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক দুরবস্থার জন্য অনেকেই চীনের ঋণ ফাঁদকে দায়ী করেন। চীনের রাষ্ট্রদূত বলেছেন, বিদেশি ঋণ শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে ভূমিকা রাখতে পারে, তবে এক্ষেত্রে চীনকে বলির পাঠা বানানো অযৌক্তিক। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণ চীন নয়। পরিসংখ্যান অনুযায়ী শ্রীলঙ্কার সর্বোচ্চ একক ঋণদাতা এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। শ্রীলঙ্কার মোট ঋণের 10% করে যোগান দিয়েছে জাপান ও চীন। শ্রীলঙ্কার বৈদেশিক ঋণের প্রায় 2/3 মার্কিন ডলারে গণনা করা হয়। যুক্তরাষ্ট্র তার ফেডারেল রিজার্ভ ব্যালেন্স শিট সংকুচিত করার জন্য প্রস্তুতির ইঙ্গিত দেওয়ায় তা মার্কিন ডলারের বিপরীতে শ্রীলঙ্কার রুপির অবমূল্যায়নকে ত্বরান্বিত করেছে এবং দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও দুর্বল করেছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে অনেক পর্যবেক্ষক বাংলাদেশের সম্ভাবনাকে অস্বীকার করতে চান। এখানে কতগুলো বিষয় আমলে নেওয়া প্রয়োজন। শ্রীলঙ্কা এখন যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তা মূলত 2019 সালে স্টার বোমা হামলার পর পর্যটন খাতে ধস থেকে। বিশ্বব্যাপী কোভিড-19 মহামারী শুরু হওয়ার পর থেকে দেশটির রেমিটেন্স বা প্রবাসী আয় কমে গেছে। আন্তর্জাতিক কারণে খাদ্য ও জ্বালানির ঊর্ধ্বমুখী মূল্য এবং কিছু দেশের একতরফা নিষেধাজ্ঞায় বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের বড় ক্ষতি হয়েছে। এসবের প্রভাবেই শ্রীলঙ্কা বিদ্যমান।